হাতে গোনা কয়েকটি দিন বাকি আছে এটা জানার জন্য যে ইউনূস সরকার যে সেনাবাহিনীকে পুলিশের মতো করে ব্যবহার করেছে, যারা বিভিন্ন সময় পুলিশের পাহারাদার হিসেবে কাজ করেছে, সেই পুলিশে কি সেনাকর্তাদের গ্রেপ্তার করে নাকি তার আগে বিক্ষুব্ধ সেনাবাহিনী কিছু একটা ঘটিয়ে দেয়? এরপরও যদি সেনাবাহিনী চুপ করে বসে থাকে তবে তা দেশের জন্য মারাত্মক হতে পারে। ফলে 22 তারিখের আগে যদি সেনা শাসন নেমে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এই ভেবে পিনাকি ভট্টাচার্য ফেসবুক পোস্ট দিয়ে মোহাম্মদ ইউনূস সাহেবকে সাবধান করেছেন যে প্রিয় দেশবাসী সতর্ক থাকুন। সেনাবাহিনীর সঙ্গে অস্বস্তিটা এমন পর্যায়ে গেছে হঠাৎ করেই যে মনে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর কিছু একটা বোধহয় ঘটেই যাবে। সেনাবাহিনী হয়তো ইউনূস সরকারের এক রকমের পতনের কারণ হবে বা পতন ঘটিয়ে একে নড়বড়ে করে তোলার কারণ নিশ্চিতভাবে হবে। এসব জল্পনা যখন তুঙ্গে, তার আগে থেকেই এই আলোচনাগুলো শুরু হয়েছে যে এই সরকার বোধহয় আর বেশি দিন নাই, কারণ এই সরকারের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি শেখ হাসিনাকে কি বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে ভারত সরকার নিষেধ করেছে? এরকম একটা প্রশ্ন বা ধরনের একটা ইস্যু নিয়ে কথাবার্তা আমরা হতে দেখছি সামাজিক মাধ্যমে, সেটা নিয়ে কথা বলতে চাই। যদি ডক্টর ইউনূসের হার্টের স্ক্যান করে ভিতরের খবর জানা যাইত, উপদেষ্টাদের হার্ট স্ক্যান করে বা ব্রেন স্ক্যান করে ভিতরের খবর জানতে পারতেন, আপনি দেখতেন সবার মাথায় একটাই চিন্তা, আল্লাহ কত দ্রুত তুমি ফেব্রুয়ারি দিবা আর কত দ্রুত নির্বাচন কইরা একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়া আমরা আমাদের কাজকর্মে চলে যাই। বাট ভয় তো আরেকটা জায়গায় তাদের তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগ তো আমাদের পিছু ছাড়বে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশ থেকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন। প্রিয় দর্শক, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই না টেনে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি। নাহিদ ইসলাম একটা বেসরকারি টেলিভিশনে গিয়ে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট খুঁজছেন এবং এই তরুণ নেতারা প্রতারিত হয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ এদেরকে বিশ্বাস করে এ ধরনের মন্তব্য করার পর থেকে সেফ এক্সিট নিয়ে আলোচনাটা একেবারে জিইয়ে রেখেছেন যেন উপদেষ্টারা নিজেরাই। মানে এমন একটা সময়ে যখন সেনাবাহিনীর সঙ্গে অস্বস্তিটা এমন পর্যায়ে গেছে হঠাৎ করেই যে মনে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর কিছু একটা বোধহয় ঘটেই যাবে। সেনাবাহিনী হয়তো ইউনূস সরকারের এক রকমের পতনের কারণ হবে বা পতন ঘটিয়ে একে নড়বড়ে করে তোলার কারণ নিশ্চিতভাবে হবে। এসব জল্পনা যখন তুঙ্গে, তার আগে থেকেই এই আলোচনাগুলো শুরু হয়েছে যে এই সরকার বোধহয় আর বেশি দিন নাই, কারণ এই সরকারের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি নাহিদ ইসলাম স্বয়ং সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলার প্রয়োজন বোধ করছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে বসে আছেন। এর মধ্যে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে দিয়েছেন যে কেউ নাকি রীতিমতো আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন যে শেখ হাসিনা তাদেরকে ইউনূস সরকারের পতন হয়ে গেলে, কারণ এই ব্যাপারটা আবার সবাই পরিষ্কার বোঝেন যে ইউনূস সরকারের যদি পতন হয় সেই পতনের সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতির পুনঃপ্রবেশ ঘটবে, মানে পুরো দমে। আওয়ামী লীগ তো এর মধ্যেও সক্রিয় আছে, মিছিল মিটিং করছে, গ্রেফতার হচ্ছে, মিছিল করছে, গ্রেফতার হচ্ছে, কিন্তু এটা নিশ্চিত যে ইউনূস সরকারের পতন হলে মানে শেখ হাসিনার দলকে একেবারে রাজপথে নেমে আসা থেকে কেউ রক্ষা করতে পারবে না। কাজেই একদল অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ সমর্থক এমন খবর ছড়িয়ে দিয়েছেন যে এই উপদেষ্টাদের কেউ নাকি শেখ হাসিনার সঙ্গেও এক রকমের সেফ এক্সিট নিয়ে আলাপ করছেন। এখন দেখেন নাহিদ ইসলাম যখন বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে রেখেছেন। এখন দেখুন আমরা কি দেখি, আমরা দেখি সাদা চোখে যে তিনটি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পক্ষ এখন আছে, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এই আমরা শুনি যে তারা বোধহয় বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে যাবে, একটা আসন ভাগাভাগির আলাপ হচ্ছে, আবার শুনি এই বোধহয় জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আলাপ করছে, একটা আসন ভাগাভাগির কথা হচ্ছে। কাজে যে কোনো ভাবেই যে সংসদে এবং ক্ষমতায় এবং সরকারে এখন যে ছকে চলছে ইউনূস সরকার, সে ছক অনুযায়ী যদি চলে তাহলে যে এনসিপিরও একটা ভাগ থাকবে সংসদে এবং সরকারে, এবং তা নিশ্চিত না করা গেলে যে নির্বাচন পরবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা সেগুলো ঘটবে না, এটা কিন্তু মোটামুটি আঁচ করা যায়। তাহলে ভাবুন তো যে যেসব উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে আলাপ করছেন বলে বলছেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি নাই কেন? তাহলে কার সাথে আলাপ করছেন? মানে শুধুই বিএনপি জামায়াতের সাথে, নাকি নাহিদ ইসলামও জানেন যে কোনো উপদেষ্টা এমনকি আওয়ামী লীগের সাথে আলাপ করছেন? দেখেন, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দকে বিশ্বাস করা ঠিক হয় নাই। নাহিদ ইসলাম এমন কথা বলে ফেলার পর যেই সব ব্যক্তিদের নাম সবার চোখে ভেসে উঠেছে, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, যে এরা কেন সরকারি, মানে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদ ভরাই আছেন এনজিও নেতৃবৃন্দ, ফরিদা আক্তার আছেন, শারমিন মুর্শিদ আছেন, তার গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা আছেন, কিন্তু রিজওয়ানা হাসানের কথা, আসিফ নজরুলের কথা এই সুশীল সমাজের প্রতিনিধি এনজিও নেতা হিসেবে এদের বিশ্বাস করা ঠিক হয় না। এই কথা বলা মাত্র সম্ভবত সংবাদ মাধ্যমের চোখে ভেসে উঠেছে। তারা রিজওয়ানা হাসানের কাছে গেছেন এবং সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছেন যে আপনি কি সেফ এক্সিট খুঁজছেন? এখন রিজওয়ানা হাসান সেফ এক্সিট খোঁজার কোনো কারণ নাই, তিনি সেই কথাই বলেছেন। রিজওয়ানা হাসানের সেফ এক্সিট খোঁজার কারণ নাই, কারণ তার বাবা স্বাধীনতার আগের মুসলিম লীগ নেতা, ৭০-এর নির্বাচনেও তিনি আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করেছেন, হেরেছিলেন সেবার। এরপর ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন, জিয়ার আমলে
আমলে এসে জিয়ার আমলে মন্ত্রী হয়েছেন। রিজওয়ানা হাসানের স্বামী এই দফায় নির্বাচন হলে কুমিল্লার 2 আসন থেকে বিএনপির মার্কা নিয়ে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই যে রাজনীতি নিরপেক্ষ হিসাবে এতদিন যেই সুশীল সমাজের প্রতিনিধি রিজওয়ানা হাসানকে চেনা গেছে, একদিকে তার বাবা যেমন বিএনপির মন্ত্রী ছিলেন, মুসলিম লীগের নেতা ছিলেন, ঠিক তেমনি তার স্বামীর বাবা মাও স্থানীয়ভাবে সেই হোমনা মেঘনা এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রোত জড়িত। তো কাজেই রিজওয়ানা হাসান জানেন তিনি জামায়াতে ইসলামী, বিএনপি সব তরফে নিরাপদ আছেন। তারপরে আপনাদেরকে তো আমি পরিষ্কারভাবে দলিলপত্র তুলে ধরে বলেছি যে অন্যদিকে তার স্বামী আবার এত ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর, যে নসরুল হামিদ বিপুর সম্পদের অনেক অংশ এখন তিনি আর তার ছেলে মানে রিজওয়ানা হাসানের স্বামী আর তার ছেলে মিলে দেখে শুনে রাখছেন, মানে তাদের নামে অনেক কিছু এর মধ্যে হস্তান্তর করে ফেলা হয়েছে। কাজেই রিজওয়ানা হাসান জানেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ আসুক না যে ইচ্ছা, তার সুরক্ষা কেউ ঠেকাতে পারবে না। এরপরে দেখেন তার ছেলেমেয়েরা সকলেই বিদেশে পড়ালেখা করে, কাজেই সেদিক থেকেও রিজওয়ানা হাসান নিরাপদ। এবং এই রাগারাগি, এই মন কষাকষিটাই আসলে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ একেবারে এখন রুষ্ট করে ফেলছে। মানে তারা অনেকে টাকা পাচার করেছেন বিপুল পরিমাণ, সেসব অভিযোগ, সেসব প্রমাণাদি ছাত্র নেতা থেকে ছাত্র সমন্বয়ক সকলে যে করেছেন সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমাণে খবর হয়েছে বটে। কিন্তু তার মানে কি তারা এই বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে সত্যি একটা বিদেশের নিরাপদ আশ্রয় চলে যেতে পারবেন? মানে তাদের অবস্থা তো রিজওয়ানা হাসান কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার দীর্ঘদিনের সহযোগী লামিয়া মোর্শেদ কি আদিলুর রহমান শুভ্র এদের মতো নয়, মানে শারমিন মুর্শিদের মতো নয়। তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলুন, তাদের পারিবারিক ঐতিহ্য বলুন, এই কোনো কিছুই তাদেরকে সমর্থন করছে না যে তারাও নিশ্চিন্ত হয়ে বলবেন যে সেফ এক্সিট নিয়ে ভাবছি না, কিন্তু পকেটে আন্তর্জাতিক পুরস্কার থাকবে, বিদেশে ছেলেমেয়েরা পড়বে, দেশে বিভিন্ন দলের মনোনয়ন পাওয়ার বিষয়টা নিশ্চিত থাকবে এবং সবচেয়ে বড় কথা বিদেশি পাসপোর্ট থাকবে। বিষয়টা তো এমন নয়। এই জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন যখন সেফ এক্সিটের আলোচনাটা প্রায় থিতিয়ে পড়ার কথা, সে সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া 8 তারিখে মানে বুধবার দিন যখন এই যে সেনাবাহিনীর ভেতরে কি ঘটছে, সেনাবাহিনীর ভেতরে একটা কিছু ঘটে যায় কিনা, সেনাবাহিনী সেনা দপ্তর থেকে বেরিয়ে আসে কিনা, এরকম নানা জল্পনার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত রিজওয়ানা হাসানের কথার প্রতিক্রিয়াতে, কারণ রিজওয়ানা হাসান বলেছেন যে নাহিদ ইসলামকেই বলতে হবে কোন কোন উপদেষ্টার কথা তিনি বলছেন, এই নাম না বললে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না, তিনি আপাতত কোনো সেফ এক্সিট খুঁজছেন না, তিনি দেশেই থাকবেন। সেই কথার প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ এখন বলছেন যাদের একাধিক পাসপোর্ট, নাগরিকত্ব নেওয়া, তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। যারা 5ই আগস্ট পালিয়েছিল তাদের সিম্প্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে, বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে, আমাদের জন্ম এদেশে, মৃত্যু এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ, ফ্যাসিস্ট খুনিদের সাথে লড়তে লড়তে আমাদের ভাইদের মতো শহীদি মৃত্যু কামনা করি। তার মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুঝে গেছেন, কারণ অনেকে স্পষ্ট করে এই দুর্দিনেও টক শোতে তো বলছেনই, সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ, যে নাহিদ ইসলাম বলছেন উপদেষ্টারা আখের গুছিয়ে বিদেশে পাঠিয়ে সেফ এক্সিট খুঁজছেন, সবার আগে সেফ এক্সিট নিতে হবে তো এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার। এখন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছেন যাদের দুটো করে পাসপোর্ট তারা এখন তালিকা চায় আমার কাছে, আমরা শহীদি মৃত্যুর জন্য প্রস্তুত। তার মানে ওই যে সার্জিস আলম যেটা বলেছেন যে সেফ এক্সিট বলে কিছু নাই, সেফ এক্সিট বলে কিছু হবে না, মৃত্যুই একমাত্র পথ। এই তরুণ নেতারা এটা জেনে আরো চেতে গেছেন যখন এখন তারা দেখেন যে যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন, ওই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবার বিদেশি পাসপোর্ট আছে, সবার ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে, না হলে বিদেশে থিতু, মানে প্রায় সবার, আর না হলে সকলেই এক রকমের বিদেশে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার মতো আন্তর্জাতিক কানেকশন তাদের আছে। কাজে তারা আখের গুছিয়ে যতটা পরিষ্কার করে নিতে পেরেছেন বিদেশে এবং যেরকম একটা আরামের নিশ্চিন্ত মানে ছেলে মেয়ে নাতি নাতনির জীবন তারা যাপন করতে পারবেন যেই মাত্র ইউনূস সরকারের পতন হবে, এটা তো তাদের ক্ষেত্রে ঘটবে না। দেখেন ইউনূস যতজন বিশেষ সহকারী নিয়ে এসেছেন, একেবারে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের তরুণ প্রধান আশিক চৌধুরী থেকে তার বিশেষ সহকারী হিসেবে লুৎফে সিদ্দিকী থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সহ যাদের যেখানে ফায়েজ আহমেদ তৈয়ব যাদের যেখানে এনেছেন সবার বিদেশি পাসপোর্ট। তাহলে মরবে কারা? তাদের শহীদ মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। হাসনাত মাসের পর মাস ধরে যে কথা বলছেন তাদের, এই ছাত্র তরুণ নেতাদের যত টাকাই তারা যেখানে পাচার করে থাকুন না কেন, একমাত্র আমি আগেও আপনাদের বলেছি ইউনূস একটা ব্যবস্থা করেছেন, ডক্টর ইউনূস পাকিস্তানের সাথে গভীর বন্ধুত্বের মাধ্যমে পাকিস্তানে ভিসাবিহীন যাওয়ার ব্যবস্থা করেছেন সরকারি পাসপোর্টগুলোর জন্য। তো তাহলে একমাত্র দুয়ার যদি সেদিনও পাকিস্তান খুলে এই ডক্টর ইউনূস সরকারের পতনের পর তার উপদেষ্টাদের মধ্যে যারা গিয়ে সেখানে বাকি জীবন নিভৃতে নীরবে নিরাপদে কাটাতে চায় তাদের জন্য, তাহলে এদের একমাত্র সেফ এক্সিটের ব্যবস্থা হতে পারে পাকিস্তান। এনসিপি দলটির মধ্যে যে কয়েকজন তরুণ রাজনীতিবিদ বা তরুণ যুবকরা রাজনীতির মাঠে নিজেদেরকে প্রমাণ করেছেন, তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছে আক্তার হোসেন। আমি এনসিপির অনেককে নিয়ে সমালোচনা করি, আপনি কিন্তু দেখবেন আমার কোনো ভিডিওতে আমি আক্তারকে নিয়ে সমালোচনা করি না। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন একদম সাধারণ একটা জায়গা থেকে একটা দলের এত বড় দায়িত্বে আসা, অথবা আজকে তার এই যে উত্থান, সেই আপনি যদি ধরেন প্রায় আমার হিসাবে 7 থেকে 8 বছর আগে আক্তারের যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যে দিন শেষে সে তার অবস্থান তৈরি করেছে। এমনকি খুবই সিম্পল চলাফেরা তার থাকে না যে আহামরি ওইরকম তার চলাফেরা নাই। সবকিছু মিলে একজন পলিটিশিয়ান শুড বি লাইক দ্যাট, সিম্পল লাইফ, কথাবার্তা জ্ঞানী গভীরতার কথাবার্তা বলতে হবে। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যটা শুনেছেন আক্তারের এই বক্তব্যটা আরো একটু লম্বা চূড়া, আমি একটু সারসংক্ষেপ যদি করি, উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে। আক্তার মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারটা রাইট নাও তারা কোন রকম একটা নির্বাচন দিয়া কাঁধের মধ্যে যে জোয়ালটা আছে
বা চাপ আছে, দায়ভার আছে, এটা থেকে ভাই কোনো রকমে তারা সরার চেষ্টা করতেছে। এই কথা কিন্তু সত্যি। যদি ডক্টর ইউনূসের হার্টে স্ক্যান করে ভিতরের খবর জানা যেত, উপদেষ্টাদের হার্ট স্ক্যান করে বা ব্রেন স্ক্যান করে ভিতরের খবর জানতে পারতেন, আপনি দেখতেন সবার মাথায় একটাই চিন্তা, আল্লাহ কত দ্রুত তুমি ফেব্রুয়ারি দিবা, আর কত দ্রুত নির্বাচন কইরা একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়া আমরা আমাদের কাজকর্মে চলে যাই। বাট ভয় তো আরেকটা জায়গায় তাদের তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগ তো আমাদের পিছু ছাড়বে না। বিশেষ করে ডক্টর ইউনূসের মাথায় অবশ্যই টেনশন আছে, কারণ আওয়ামী লীগ যেভাবে ওনার গ্রামীণ ব্যাংকের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার যে ব্রাঞ্চগুলো আছে, এগুলোকে আগামী দিনে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অফিস বানানোর পরিকল্পনা করছে। এই সরকারের আমলেই বেশ কয়েক জায়গায় নিরাপত্তা দিয়া গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালাইতে হইতেছে। সো অ্যাজ এ বিজনেসম্যান অথবা এই জিনিসটার যে তিনি স্রষ্টা, তার এই প্রতিষ্ঠানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাবে তিনি কিন্তু বুঝতেছেন। যত দিন যাবে তত এগুলো বাড়বে। সেই কারণেই কিন্তু জাতিসংঘের অধিবেশনে গিয়ে আমাদের ইউনূস স্যারের যে বক্তব্য নিয়ে প্যাসকি লাগছিল যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার, অন্তরে হয়তো এরকম খায়েশ থাকতেও পারে যে অন্তত এই নিষেধাজ্ঞাটা তুলে দিলেও আওয়ামী লীগ আমার কিছুটা হলে রেহাই দিবে। এটা হচ্ছে বাস্তবতা, থাকতে পারে। আবার ধরেন আপনি উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কথা, আগে উনি যেরকম গরম গরম কথা বলতেন বা অনেক পারসেপশন ন্যারেটিভ উনি তৈরি করছিলেন, 26 লক্ষ ভারতীয় ভারতের কাছে দেশ বিকৃত, ওনারা ক্ষমতায় বসার পরে বা আল্লাহ আমি যদি একবার মন্ত্রী হতে পারতাম, আল্লাহ আমি এই যে বক্তব্যগুলো আজকে ওনার বিরুদ্ধে সবিরোধিতা হচ্ছে, বঙ্গবন্ধুকে নেওয়া দিয়ে নিয়ে দেওয়া, ওনার অনেক বক্তব্য এখন সবিরোধী অবস্থানে চলে গেছেন। সো তারা কিন্তু এই জায়গাটা এনজয় করতেছে হয়তো আসিফের মতন 2-4 জন যারা অনেক প্রভাব তৈরি করতেছে, নতুন টাকা পয়সা কামাচ্ছে অথবা একটা দলে গিয়ে বড় অবস্থান তৈরি করবে। কিন্তু বাকি যে উপদেষ্টারা আছে যারা আন্দোলনের সাথে কোনোভাবেই কানেক্টেড না, এই মানুষগুলো যখন সরকারে বসছে, এখন কিন্তু দোষ ডক্টর ইউনূসের উপরে আসতেছে যে তিনি একটা এনজিও সেটআপ দিয়ে গ্রাম এই অন্তর্বর্তী সরকার তৈরি করেছেন। এইটা তিনি কিন্তু কাছ থেকে সরাতে পারছেন না। ওনার উপরে এই অভিযোগটা বরাবর ঘুরে ফিরে আসছে যে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস আর এনসিপি এই তিনজন মানে এই কয়েকজন ব্যক্তি পুরোটা টিম তৈরি করে ফেলছে। আবার তারাই যখন এখন সরকার নিয়ে সমালোচনা করে, আর তার বক্তব্যগুলো সঠিক যৌক্তিক যে এই সরকার এটাই চাচ্ছে, কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে, সেফ এক্সিট নিয়ে নানান বক্তব্য আসতেছে। রাশেদ বলতেছে অনেক উপদেষ্টা আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে, শেখ হাসিনা দিক দিয়ে বলতেছে যে অনেক জুলাই যোদ্ধারা ফোন টোন দিয়ে ওনার কাছে মাফ টাফ চাচ্ছে। সো পরিস্থিতির একটা ভয়ানক পরিস্থিতি, বিশেষ করে যারা রাষ্ট্রের এই দায়িত্বগুলো পালন করছেন এবং তাদেরকে যাদের সাইন টাইনের কারণে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিএনপি ডিস্টারবেন্স হচ্ছে, তারা কিন্তু ভয় পাইতেছে যে এই মুহূর্তে কোন দিকে আসলে যাবো। সামহাও এটা ইন্টারনাল কিন্তু একটা ইস্যু, হয়তো তারা আলোচনা ওইভাবে করেন না। আপনি দেখেন অনেক উপদেষ্টা এখন আগের মতন কথা বলেন না, ঘন ঘন টেলিভিশন সাক্ষাৎকার দেন না, অনেকটা নীরব হয়ে গেছেন, ফেসবুকে লাইভ করেন না। কেন? তারা স্ট্রেস নিচ্ছে। দেশ ছেড়ে পালানোর চেষ্টা অনেক উপদেষ্টা করবে, এটা বাস্তব। কিন্তু ক্ষমতায় থাকুক আর না থাকুক, এখন যাক আর পরে যাক, অনেকে দেশ ছেড়ে পালাবে, এটা দৃঢ় চিরন্তন সত্য। তবে একটা যেমন মনে করছে, আমি মনে করি যে একটা সুযোগ বাংলাদেশের হাতে ছিল। আওয়ামী লীগ যা করছে, সিস্টেম নির্বাচন, বাংলাদেশের যে সমস্যাগুলো তৈরি করছিল, এগুলোকে রিসলিউশন করার জন্য এই সরকার আসলে কোন কোন ভূমিকা নিচ্ছে, অনেক কাজ করছে যেগুলো প্রশংসিত। কিন্তু ধরেন মেজর যে বিষয়গুলো, দুর্নীতিকে উৎপাদন মানে একদম মূলোৎপাটন, তো কয়শো দুর্নীতিবাজ বড় যারা আছে বা যারা ব্যাংকগুলোরে খায়া ফেলছে, কয়শো জনের সম্পত্তি সিজ করছে, যাই হয়েছে আওয়ামী লীগ বেসিস। তো শুধু আওয়ামী লীগ খাইছে আর খায় নাই, এরকম তো বহুত মানুষ আছে, দল বদলাচ্ছে। আসলে ওই রকম ভূমিকাগুলো সাধারণ মানুষের চোখে পড়তেছে না। আর সরকারের মধ্যে এই যে এখন এনসিপির পাত্তা না দেওয়া, এখন তো পাত্তা দিচ্ছে না, তো যে পাত্তা না দেওয়া তাদের আবার এটা হজম হচ্ছে না, যার কারণে নাহিদ এক সময় এক কথা বলতেছেন। আর তার প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন। তো ভিডিওগুলো দেখে কি জানলেন বুঝলেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, থাকছে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন একটা ভিডিওতে।